ডাইনি পরীদের মতো দুটো ডানা বের করে। তাই দেখে তো পেতনি আর শাকচুন্নি ডাইনির নানা রকম রূপচর্চা করাতে থাকে। কখনো মুখে হাতে হলুদ মাখায়। আরে তাড়াতাড়ি পা চালা, এখনো 2 ক্রোশ পথ হেঁটে যেতে হবে। সূর্য ডোবার আগে আমাদের জঙ্গলের পথ পার করে গ্রামে পৌঁছতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ওস্তাদ। শুনেছি ওই জঙ্গলে আবার তেনাদের বাস। তারা পালকি নিয়ে হাঁটার গতি আরো বাড়ায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর জঙ্গলের পথ ধরে পালকি এগিয়ে চলে। সেই জঙ্গলের মধ্যে এক কুটিরে তখন, এই পেতনি, শুনতে পাচ্ছিস? ওটা কিসের শব্দ? মনে হচ্ছে পালকি করে নতুন বউ চলেছে। হ্যাঁ রে শাকচুন্নি, আমারও তাই মনে হচ্ছে। নতুন বউ দেখতে যাবি? চল গিয়ে দিদিকে বলি। তারপর শাকচুন্নি আর পেতনি ডাইনির ঘরের দিকে যায় আর গিয়ে বলে, দিদি দিদি, জঙ্গলের পথ ধরে পালকি করে নতুন বউ যাচ্ছে। চল না, গিয়ে আমরা নতুন বউ দেখি। বেঁচে থাকতে আমাদের তো কারুর বিয়েই হলো না, কিন্তু আমার নতুন বউ দেখতে খুব ভালো লাগে। চল না দিদি। না, আমি যাব না, তোরা যা। তবে শোন, ওদেরকে একদম ভয় দেখাবি না। এই কথা বলেই পেতনি আর শাকচুন্নি জঙ্গলের পথের ধারে একটি গাছের ডালে বসে পা দোলাতে থাকে আর পালকি করে আসা নতুন বউকে দেখার চেষ্টা করে। এই শাকচুন্নি, দেখ বরটাকে কি সুন্দর দেখতে। বেঁচে থাকতে তো আমাদের আর বিয়ের স্বাদ পূরণ হলো না। এইরকম বর, সংসার কিছুই পাওয়া হলো না। দিদিটার বিয়ে হলো না বলে আমাদেরও বিয়ে হলো না। তার আগেই আমরা মরে ভূত হয়ে গেলাম। হ্যাঁ রে পেতনি, এদের দেখে যে আমারও খুব বিয়ে করতে ইচ্ছে করছে। নতুন বউ মানেই তো লাল টুকটুকে বেনারসি, কত গয়না গাটি, সাজু গুজু। তাই নতুন বউ দেখতে হেবি লাগে। এই চল না, কাছ থেকে গিয়ে বউটাকে দেখে আসি। তারপর সেই পালকি তাদের সামনে আসতেই শাকচুন্নি আর পেতনি ঝপ করে গাছ থেকে তাদের সামনে ঝাঁপ মারে। তখন শাকচুন্নি আর পেতনিকে দেখেই, ওরে বাপ রে, ভূত! এই কথা বলেই পালকিওয়ালারা পালকি নামিয়ে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালা রে, সব পালা, যে যার প্রাণ বাঁচা, পালা। কোথায় পালাচ্ছ তোমরা? আমাকে আর আমার বউকে ফেলে যেও না, দাঁড়াও। ও বউ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, এক্ষুনি পালাতে হবে। না পালাতে পারলে ভূতে যে আমাদেরই গলা টিপে মেরে ফেলবে। নতুন বর তার বউয়ের হাত ধরে জঙ্গলের পথে দৌড় লাগায়। আরে তোমরা ভয় পেও না গো, আমরা তোমাদের ঘাড় মটকাবো না। আমরা তো শুধু নতুন বউ দেখতে এসেছি। পেতনির গলা শুনে নতুন বর বউ আরো জোরে দৌড়তে থাকে আর শাকচুন্নি ও পেতনি তাদের কুটিরে ফিরে আসে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা জঙ্গলের পাশের গ্রামে কিছু সৈন্য এসে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে, শোনো শোনো শোনো, আগামী পূর্ণিমা তিথিতে রাজামশাই তার পুত্রের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। এই রাজ্যের সমস্ত গুণবতী কন্যারা সেই সভায় অংশগ্রহণ করতে পারবে। রাজামশাই রূপ ও গুণের বিচার করে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী নির্বাচন করবে। আর এই সমস্ত কথা গ্রামের ধারের এক গাছে বসে বসে শুনছিল শাকচুন্নি আর পেতনি। তারা এই খবর শুনেই, এই পেতনি, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? হ্যাঁ রে, দিদিকে যদি একবার বিয়েতে রাজি করাতে পারি তাহলে পরপর আমাদেরও ঠিক বিয়ে হয়ে যাবে। চল, এখন আমাদের প্রথম কাজ হলো দিদিকে গিয়ে রাজি করানো। তারপর তারা দুজনে গিয়ে ডাইনিকে সমস্ত কথা খুলে বলে। না না না, এটা কিছুতেই সম্ভব নয়। ওই রাজার স্বয়ংবর সভায় কিনা আমি যাব? ওখানে কত সুন্দরী রাজকুমারীরা আসবে,
আর আমি আমার এই কুৎসিত ডাইনির রূপ নিয়ে না 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 কখনো না। আরে তুমি এই রূপ ধরে কেন যাবে? রাজসভায় তুমি একদম সুন্দর দেখতে পরীর মতো হয়ে যাবে। পরীর মতো? এই কথা বলেই ডাইনি পরীদের মতো দুটো ডানা বের করে। তাই দেখে তো পেতনি আর শাকচুন্নি খিলখিলিয়ে হেসে ওঠে। আরে দিদি, এইরকম নয়। ওফ, তুমি দেখছি কিছুই বোঝো না। আমাদেরই যা করার করতে হবে। তখন শাকচুন্নি আর পেতনি ডাইনির নানা রকম রূপচর্চা করাতে থাকে। কখনো মুখে হাতে হলুদ মাখায়, আবার কখনো চন্দন, মধু ও নানান রকম ভেষজ উপকরণ দিয়ে মিশ্রণ বানিয়ে মুখে লাগিয়ে দেয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। অবশেষে স্বয়ংবর সভার সেই দিনটি চলে আসে। কিন্তু এদিকে ডাইনির রূপের কোনো পরিবর্তন হয় না। আমি তো আগেই বলেছিলাম এভাবে কিছুই হবে না। আমি যে কুৎসিত দেখতে এক ডাইনি, এই রূপ নিয়ে আমি রাজার স্বয়ংবর সভায় যেতে পারবো না। দিদি, আমি বলি কি, তুমি জাদু শক্তি বলে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করো, তারপর ওই রাজসভায় যাও। কিন্তু এইভাবে তো সবাইকে ঠকানো হবে। আরে তুমি অত চিন্তা করো না। তুমি কোনোদিনও তোমার আসল রূপ ধারণ করবে না। আর তোমার বিয়ে হয়ে গেলে আমাদেরও 2 বোনের ঠিক বিয়ে হয়ে যাবে। দিদি, তুমি এবার রাজি হয়ে যাও। তারপর ডাইনি এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাজপুত্রের স্বয়ংবর সভায় উপস্থিত হয়। সেখানে আরো অনেক সুন্দরী মেয়েরাও ছিল, কিন্তু রাজপুত্রের ডাইনিকে প্রথম নজরেই পছন্দ হয়ে যায়। তোমরা সকলে শোনো, আমার বাগানের ফুল দিয়ে যে সব থেকে সুন্দর এবং দ্রুত একটি মালা প্রস্তুত করতে পারবে তাকেই আমি আমার স্ত্রী হিসেবে বেছে নেব। তারপর সকলে মিলে বাগানের ফুল দিয়ে মালা প্রস্তুত করা শুরু করে। তাদের মধ্যে ডাইনি দ্রুত সবার থেকে সুন্দর একটি মালা তৈরি করে। তাই দেখে রাজপুত্র বলেন, এই মালাটি সব থেকে সুন্দর হয়েছে। কে তুমি? কি তোমার পরিচয়? আমার নাম উর্মিমালা। পিতা, আমি উর্মিমালাকেই আমার যোগ্য স্ত্রী হিসেবে বেছে নিলাম। আমি উর্মিমালাকেই বিবাহ করব। তারপর খুব ধুমধাম করে রাজপুত্র ও ডাইনি রূপী উর্মিমালার বিবাহ সুসম্পন্ন হয়। ডাইনি ছদ্মবেশ ধরেই সংসার করা শুরু করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে রাজপুত্র যখন ঘুমিয়েছিল, তখন তার ঘরে কোথা থেকে এক বিষধর সাপ প্রবেশ করে এবং রাজপুত্রের পায়ে ছোবল বসায়। আমার পা জ্বলে যাচ্ছে। ওগো ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার স্বামীকে যে সাপে কেটেছে। তাদের চিৎকার শুনে রাজামশাই, রানীমা এবং রাজগুরু সেখানে উপস্থিত হন। কিন্তু ততক্ষণে রাজপুত্রের মুখে ফেনা কেটে সারা শরীর নীল হয়ে যায়। এ কি হয়েছে আমার পুত্রের? এই যে কোনো কালনাগিনীর ছবল মনে হচ্ছে। রাজপুত্রের গোটা শরীরটা নীল হয়ে গেছে। এক্ষুনি এই বিষ বের করতে না পারলে যে রাজপুত্রকে আর বাঁচানো যাবে না। তখন উর্মিমালার ছদ্মবেশে ডাইনি মনে মনে সিদ্ধান্ত নেয়, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে যে রাজপুত্রকে বাঁচানো যাবে না। কিন্তু তার জন্য যে আমাকে আমার আসল ডাইনি রূপে ফিরে আসতে হবে। আর ডাইনির রূপে এলে তো আমার আর এখানে সংসার করা হবে না। এরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু এখন আমার কাছে আমার স্বামীর প্রাণ বাঁচানোটাই একমাত্র লক্ষ্য। তাতে যদি আমার সংসার না করা হয়, না হবে। এই কথা ভেবেই উর্মিমালা আসল ডাইনির রূপে ফিরে আসে আর রাজপুত্রের পা থেকে সমস্ত বিষ তুলে নেয়। রাজপুত্র সাথে সাথে সুস্থ হয়ে ওঠে। কিন্তু পুত্রবধূর এমন ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে রানীমা বলেন, ও বাবা গো, এই যে এক ডাইনি! ডাইনির সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। না না না, এ বিয়ে আমি মানি না। মহারাজ, আপনি এক্ষুনি এই ডাইনিকে মহলের বাইরে বার করে দিন। না মা, তা হয় না। উর্মিমালা ডাইনি হোক আর যাই হোক, আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। আজ ওর জন্যই আমি জীবিত। আমি কখনো ওর হাত ছাড়বো না।
আমি ওর সাথেই সংসার করব। রাজপুত্রের জেদ দেখে রাজামশাই ও রানীমা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েন এবং রাজগুরুর দিকে তাকিয়ে বলেন, রাজগুরু, আপনি এর কোনো সমাধান বলে দিন। একটা উপায় আছে, সে অনেক কঠিন কাজ। সেটা যদি এই ডাইনি করতে পারে তাহলে এই ডাইনি পুনরায় মানুষ হয়ে যাবে। সাপুরে শ্বেতনাগিনীর ঝুড়ি যেই খুলে সাথে সাথে চোখের পলক পড়তেই সাপুরের হাতে ছোবল মেরে দেয় সেই শ্বেতনাগিনী। পলাশপুর গ্রামের এক ছোট্ট মাটির কুঠিরে মাধব, তার স্ত্রী ললিতা, ছেলে বিশাল ও তাদের ছোট্ট মেয়ে খুশিকে নিয়ে থাকত। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কারণ তারা ছিল মা মনসার খুব বড় ভক্ত। আর তাদের বাড়ির উঠানের সামনে ছিল মা মনসার একটি ছোট্ট মন্দির। ললিতা খুব ভক্তি ভরে সকাল বিকাল মা মনসার পূজা করত। একদিন সকালে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমার মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। সকালবেলা এত ডাকাডাকি করছো কেন? আমি সবে তো স্নান সেরে উঠলাম, এখনো মা মনসাকে পুজো দেওয়া বাকি। শোনো, আমি জমিতে গেলাম। বেলা বেড়ে গেলে রোদের তাপে কাজ করা যায় না, বড্ড কষ্ট হয়। আর আজ আমি বিশালকে সাথে নিয়ে গেলাম, একা সবটা সামলাতে পারছি না। বেশ, ঠিক আছে, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। তারপর মাধব বিশালকে নিয়ে জমিতে চলে যায় আর ললিতা ভক্তি ভরে মায়ের পুজো করে, ভোগ নিবেদন করে। ঠিক তখনই, শ্বেতনাগিন, মনে হচ্ছে বউটার পুজো করা হয়ে গেছে। শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। যাই, আমি এবার গিয়ে প্রসাদগুলো নিয়ে আসি। হ্যাঁ কালনাগ, বাড়ির মানুষগুলো বড্ড ভালো। বউটা রোজ দুবেলা ভক্তি ভরে মায়ের পুজো করে, মাকে ভোগ নিবেদন করে, আর সেই ভোগ আমরা খাই। তুমি ঠিক বলেছ নাগিন, আমরা কত যুগ ধরে এই বাড়িতে মা মনসা দেবীর মন্দিরের পাশের গর্ততেই রয়েছি। আমাদের এখানে থাকতে কোনো দিনও কোনো অসুবিধাই হয়নি। তুমি দেখো, মা এদের সব সময় রক্ষা করবে। এই কথা বলে কালনাগ সেই মাটির গর্ত থেকে বেরিয়ে আসে আর মা মনসাকে নিবেদন করা ভোগ সেখান থেকে নিয়ে আবারও গর্তের মধ্যে চলে যায় এবং কালনাগ ও শ্বেতনাগিনী সেই প্রসাদ ভাগ করে খায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সন্ধেবেলা ললিতা মা মনসা দেবীর কাছে সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে দেখে, ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও তাড়াতাড়ি। তারপর মাধব বাইরে বেরিয়ে আসে। বিশালও তার বোন খুশিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে গো? কি দেখবো? এই দেখো, সকালবেলা পুজো করার সময় আমি ফল, মিষ্টি, বাতাসা যা যা মাকে নিবেদন করেছিলাম, এখন তার কিছুই নেই। নিশ্চয়ই মা আজও নিজে এসে এই প্রসাদ গ্রহণ করেছেন। মা গো, তুমি এইভাবেই আমাদের সহায় হয়েও মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কালনাগ ও শ্বেতনাগিনী প্রতিদিনই গর্ত থেকে বেরিয়ে ললিতার দেওয়া পুজোর ফল মিষ্টি খেয়ে থাকে। তারপর তারা মন ভরে তাদের পরিবারকে আশীর্বাদ করে। কিন্তু একদিন সকালে, তৃষ্ণায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে। সকাল থেকে প্রায় 2 ক্রোশ পথ গ্রামের পর গ্রাম হেঁটে বেড়াচ্ছি, তবু এখনো সাপের খেলা কেউ দেখতে চাইলো না। আজকালকার ছেলে মেয়েরা আর এসব সাপের খেলা টেলা কেউই দেখতে চায় না। এইভাবে চলতে থাকলে তো আর কিছুদিনের মধ্যেই আমাকে না খেয়ে মরতে হবে। সাপুরে আপন মনে এই সব কথা বলতে বলতে হাঁটতে থাকে। একসময় সে মাধবদের বাড়ির সামনে এসে পৌঁছায় আর সেখানে আসতেই দেখতে পায় মাটির গর্ত থেকে একটা সাদা রঙের সাপ বেরিয়ে আসছে। সাপটিকে দেখে তো সাপুরে আশ্চর্য হয়ে যায়। এ কি, আমি কি ঠিক দেখছি? এমন শ্বেত বর্ণের সাপ তো আমি আগে কখনো দেখিনি। কি অপরূপ তার রূপ, কি
কি সুন্দর তার গায়ের চমক! এই সাপের খেলা দেখালে সবাই খেলা দেখতে বাধ্য। যেভাবেই হোক একে আমাকে ধরে আমার পুটলিতে ভরতেই হবে। এই কথা বলে সাপুরে পিছন থেকে গিয়ে খপ করে সেই সাপটার গলা ধরে উপরে তুলে নেয়। শ্বেতনাগিনী প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে। এ কি, তুমি আমাকে এভাবে ধরলে কেন? ছেড়ে দাও বলছি। সাপুরে ঝোলা থেকে সাপের ঝুড়ি বার করে তার মধ্যে তাকে ভরে নেয়। তারপর দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় কালনাগও সেখানে উপস্থিত ছিল না। কিছুক্ষণ পরে সে ফিরে এসে গর্তের মধ্যে ঢুকে দেখে শ্বেতনাগিনী সেখানে নেই। তারপর, শ্বেতনাগিন, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কিন্তু শ্বেতনাগিনীর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। কালনাগ গর্ত থেকে বেরিয়ে আশেপাশে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তারপর সারা দিন কেটে যায়। সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসে। গভীর রাত নামতেই, হে মা মনসা, শ্বেতনাগিনী কোথায় গেল? তুমি ওকে ফিরিয়ে দাও। আমরা যে যুগান্তরের সঙ্গে। সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় মাধবের কানে। তার ঘুম ভেঙে যায়। সে তার বউকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, বাইরে কে যেন একটা কাঁদছে, কিন্তু এত রাতে কে কাঁদছে বলো তো? গলা শুনে মনে হচ্ছে এটা কোনো ছেলের কান্না। ও তোমার মনের ভুল। এত রাতে কে কাঁদবে আবার? তুমি ওনার স্বপ্ন দেখেছো। এখন ঘুমিয়ে পড়ো তো। তারপর তারা আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ললিতা মায়ের পুজো করতে গিয়ে দেখে আগের দিনের পুজো দেওয়া ফল, মিষ্টি, প্রসাদ সেখানেই পড়ে রয়েছে। এই দেখে তো তার মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু সেসব না ভেবে আবারও ভক্তি ভরে মাকে পুজো দিয়ে প্রসাদ নিবেদন করে। তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু সেই দিন সন্ধে থেকে হঠাৎ করেই হ্যাঁ গো, কি হলো বলো তো? হঠাৎ করে মেয়েটা এত কাঁদছে কেন? ঠিক তখনই বিশালও কাঁদতে কাঁদতে ভিতরে আসে। মা গো, আর পারছি না। আমার যে খুব পেটে যন্ত্রণা হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। ও মা, আর পারছি না। ছেলে মেয়েটার কি হলো বলো তো? সারাদিন তো ঠিকই ছিল, হঠাৎ করে এত শরীর খারাপ। আমাদের গ্রামে তো কোনো ভালো ডাক্তারও নেই, শহরে নিয়ে যেতে হবে। কাল সকালের আগে তো কিছুই সম্ভব না। ওগো, আমার মনে হয় মা মনসা আমাদের উপর কোনো কারণে রুষ্ট হয়েছেন। তাই তো তিনি আমাদের নিবেদন করা প্রসাদও আর গ্রহণ করছেন না। এমনটা তো আগে কখনো হয়নি। চলো না, আমরা গিয়ে মায়ের কাছে প্রার্থনা করি। তারপর তারা সবাই মিলে মা মনসার মন্দিরের কাছে প্রার্থনা করে। মা গো, আমরা কি অন্যায় করেছি? তুমি কি কারণে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ মা? আমাদের তুমি ক্ষমা করে দাও মা। আমার ছেলে মেয়েকে সুস্থ করে দাও। এই বলে তারা মা মনসার মন্দিরের সামনে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই দেবী মনসা তাদের সামনে প্রকট হন আর বলেন, শান্ত হও তোমরা। আমি তোমাদের পুজোয় সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার দুই ভক্ত কালনাগ ও শ্বেতনাগিন বহু বছর ধরে এই বেদির পাশের গর্তে রয়েছে। ওরা হলো এই ভিটের বাস্তু সাপ। তোরা আমায় ভক্তি ভরে যে ভোগ নিবেদন করিস তা ওই বাস্তু সাপেরাই গ্রহণ করে, আর ওদের আশীর্বাদেই তোদের সংসার দিন দিন ভরে উঠেছে। কিন্তু গতকাল সকালে এক সাপুড়ে এসে কালনাগের সঙ্গিনীকে ধরে নিয়ে চলে গেছে, আর তারপর থেকেই এই সমস্ত কিছু অমঙ্গল শুরু হয়েছে। মা মনসা, আপনি আমাদের এর উপায় বলে দিন। বাস্তু সাপকে ফিরিয়ে আনার জন্য আমরা কি করতে পারি? তোদেরকে কালনাগের সঙ্গিনীকে ওই সাপুরের কাছ থেকে ফিরিয়ে আনতে হবে, তাহলে এই সব কিছু আবার ঠিক হয়ে যাবে। মা
আমরা অবশ্যই কাল সকালে গিয়ে নাগের সঙ্গিনীকে ফিরিয়ে আনবো। আপনি বলুন মা, সেই সাপুড়েকে আমরা কোথায় খুঁজে পাবো? দেখা যায় সাপুড়ে শিমুলপুর গ্রামের একটা গাছের নিচে তার ঝোলা থেকে সাপের ঝুড়িগুলো বের করছে, সাপের খেলা দেখাবে বলে। আসো বাচ্চারা, দেখে যাও সাপের খেলা। এ খেলা বড়ই মজার খেলা। বিষাক্ত বিষধর সাপের খেলা, দাঁত না ভাঙা সাপের খেলা। আজ এই গ্রামবাসীদের এক অতি আশ্চর্য ও ভয়ঙ্কর শ্বেত নাগিনীর খেলা দেখাবো, যে সাপ এর আগে কেউ কোনোদিন দেখেনি। এই কথা বলতে বলতে সাপুড়ে একটি সাপের ঝুড়ি খোলে, তা থেকে ফনা তুলে ওঠে একটা বোড়া সাপ। সাপুড়ের আশ্চর্য শ্বেত নাগিনীর খেলা দেখার জন্য গ্রামের কিছু বাচ্চা ছেলে মেয়ে, বুড়ো বুড়ি লোকজন জড়ো হয়। কি গো সাপুড়ে ভাই, তুমি যে বললে আশ্চর্য শ্বেতনাগিনীর খেলা দেখাবে, সেটা কোথায়? তুমি তো শুধুই হেলে ঢোড়া পোড়া কি সব বাজে বাজে সাপ দেখিয়েই যাচ্ছ। আছে আছে, শ্বেত নাগিনীও আছে। এইবার তোমাদের সামনে বেরোবে সেই অতি আশ্চর্য শ্বেত নাগিন। এই কথা বলে সাপুড়ে শ্বেত নাগিনীর ঝুড়ি যেই খুলে, সাথে সাথে চোখের পলক পড়তেই সাপুড়ের হাতে ছবল মেরে দেয় সেই শ্বেত নাগিনী। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানকার সমস্ত লোকজন ভয়ে এদিকে ওদিকে ছুটে পালায়। মা মনসা আমাদের এই গ্রামের কথাই তো বলেছিলেন, এখানেই নাকি আমরা সাপুড়েকে খুঁজে পাবো। কিন্তু কোথায় সেই সাপুড়ে? ওই দেখো গিন্নি, ওই গাছের নিচ থেকে সব লোকজন ওইভাবে এদিক ওদিক ছুটে পালালো কেন বলো তো? চলো তো গিয়ে দেখি। তারপর মাধব ও ললিতা সেই গাছের নিচে গিয়ে দেখে এক সাপুড়ে মাটির উপর পড়ে রয়েছে আর তার মুখ দিয়ে ফেনা কাটছে। আর দেখে সব কটা সাপ রাখার ঝুড়ি একেবারে ফাঁকা। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রাজন, অনন্ত, তামিমি, চুমকি, রাজদীপ, আব্দুল, বিশ্বনাথ, মেহফুজ, পলাশ, অনিশা, চাঁদনি, দিয়া, অলোকেশ, উজান, হাবিব। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।